ফ্যাটি লিভারের প্রাথমিক দিক দিয়ে আসলে তেমন কোনো লক্ষণই থাকে না। এই অল্পতে ক্লান্তি, ক্ষুধামন্দা বা লিভারের ভার অনুভব করা বা লিভারে ব্যথা হওয়া, এগুলো আসলে প্রাথমিক দিকের সমস্যা। বাংলাদেশে বর্তমানে কিন্তু ফ্যাটি লিভার একটা মহামারী আকার ধারণ করেছে। হেপাটাইটিস বি এর চেয়ে হেপাটাইটিস সিটা কিন্তু মারাত্মক অনেক বেশি। ফ্যাটি লিভার বলেন বা হেপাটাইটিস বি সি বলেন, যে ইনফেকশন গুলো, এগুলো আসলে এমনই একটা দুইটা কন্ডিশন যেগুলো আপনার খুব দ্রুত আসলে এটার সাইন সিমটম এগুলো প্রকাশ পায় না, এগুলো অনেক বিপত্তি সম্পন্ন। বিশেষ করে আমরা যদি ফ্যাটি লিভারের কথায় আসি, বিশেষ করে বাংলাদেশে বর্তমানে কিন্তু ফ্যাটি লিভার একটা মহামারী আকার ধারণ করেছে। এর পিছনে অনেক বহুবিধ কারণ রয়েছে, যেহেতু ফ্যাটি লিভার একটা অ্যাকচুয়ালি ফ্যাটি লিভার একটা আসলে জেনারেল টার্ম, এটাকে আমরা বলি হচ্ছে MAFLD বা মেটাবলিজম অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ। তো এটার পিছনে আসলে বহুবিধ কারণ দায়ী, মাল্টিফ্যাক্টোরিয়াল। প্রথম কথা হচ্ছে আমাদের লাইফস্টাইল। আমাদের লাইফস্টাইল কিন্তু বর্তমানে খুবই খারাপ অবস্থা। আমরা সেডেন্টারি লাইফস্টাইল লিড করছি ম্যাক্সিমাম, আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ওভাবে নাই, আমাদের ওবেসিটি টেন্ডেন্সি কিন্তু এই কারণে অনেকটা বেড়ে যাচ্ছে। প্লাস আমাদের যে খাদ্যাভ্যাস, বিশেষ করে আমরা যে ট্রান্স ফ্যাট যেগুলো খাচ্ছি বা স্যাচুরেটেড ফ্যাটগুলো আমরা গ্রহণ করছি, বিশেষ করে আমরা যদি বলি তেলে ভাজা পোড়া যে খাবারগুলো আছে, এইগুলো বেশি গ্রহণের ফলে কিন্তু আমাদের ফ্যাটি লিভারের প্রবণতাটা দিন দিন বাড়ছে। আর এরপরে আসি হেপাটাইটিস বি এবং সি এর ব্যাপারে। হেপাটাইটিস বি আগে এক সময় একটা প্রাণঘাতী রোগ ছিল, কিন্তু হেপাটাইটিস বি এর তীব্রতা কিন্তু বর্তমান সমাজে অনেকটাই কমে গিয়েছে। এর পিছনে বহুবিধ কারণ রয়েছে। হেপাটাইটিস বি যে কমে গিয়েছে, এটার পিছনে একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের নিয়মিত টিকাদান কর্মসূচি। আমরা আমাদের যে ইপিআই কর্মসূচি চলমান রয়েছে, সেই ইপিআই কর্মসূচির মাধ্যমে আমরা যারা ছোট বাচ্চারা রয়েছে, 1 বছরের কম বয়সী বাচ্চা, তাদেরকে নিয়মিতভাবে আমরা ইপিআই শিডিউলের মাধ্যমে পেন্টাভ্যালেন্ট একটা ভ্যাকসিন আছে, এই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের মাধ্যমে আমরা হেপাটাইটিস বি এর টিকাটা দিচ্ছি। এই পেন্টাভ্যালেন্টের মধ্যে 5টা রোগের অ্যাকচুয়ালি টিকা দেওয়া হয় একসাথে। এর মধ্যে রয়েছে ডিপথেরিয়া, পোলিও, টিটেনাস, হেপাটাইটিস বি এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি। এই 5টা রোগের টিকা আমরা একসাথে দিয়ে থাকি। তো এই নিয়মিত টিকাদান কর্মসূচি প্লাস আমাদের নিয়মিত স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম চালু আছে। আমাদের বিভিন্ন জেলা উপজেলায় আমাদের যে মানে কোন কোন খাবার আমরা গ্রহণ করব, পুষ্টিকর খাবার, আমরা জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করেছি। এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু এই খাদ্যাভ্যাসের যে বিষয়গুলো, এগুলোর উপর আমরা প্রচুর জোর দিচ্ছি। এবং আমরা যে হেপাটাইটিস বি এবং সি কেন ছড়ায়, এর পিছনে যদি আমরা কারণগুলো খতিয়ে দেখতে চাই, তাহলে হয়তো আমরা দেখতে পারবো যে অনেক ক্লোজ ফিজিক্যাল কন্ট্যাক্ট, যেমন অনিরাপদ রক্ত সঞ্চালন যদি আমরা বলি, বা হচ্ছে যারা মাদক সেবী আছে তারা যদি শেয়ার নিডল, এটা যদি তারা ব্যবহার করে, অথবা রেজার টুথব্রাশ, শেয়ার রেজার টুথব্রাশ যদি কেউ ব্যবহার করে থাকেন, তারপরে অ্যাক্সিডেন্টাল নিডল প্রিক আমরা বলি, যে যেমন কোনো একজন রোগীর হেপাটাইটিস বি বা সি ভাইরাস ছিল শরীরে, সেটা অ্যাক্সিডেন্টালি অন্য কারো শরীরে সে নিডলটা প্রিক হয়ে গেল। এইভাবে মানে ক্লোজ কন্ট্যাক্টের মাধ্যমে এটা অ্যাকচুয়ালি বেশি ছড়ায় হিউম্যান টু হিউম্যান। তো হেপাটাইটিস সিটা আমি এখন যেটা বলবো যে হেপাটাইটিস বি এর চেয়ে হেপাটাইটিস সিটা কিন্তু মারাত্মক অনেক বেশি। এর কারণ হচ্ছে হেপাটাইটিস বি এর কিন্তু ভ্যাকসিন আছে, বাট হেপাটাইটিস সি এর কিন্তু কোনো ভ্যাকসিন নাই। প্লাস হেপাটাইটিস বি এর কিন্তু কোনো সেরোটাইপ বলি বা আমরা বলি যেটা আমরা ভ্যারিয়েন্ট হিসাবে চিনে থাকি, হেপাটাইটিস বি এর ভ্যারিয়েন্ট কিন্তু ওইভাবে অত বেশি নাই। হেপাটাইটিস সি এর কিন্তু প্রচুর ভ্যারিয়েন্ট, 20টার উপরে ভ্যারিয়েন্ট কিন্তু অলরেডি এক্সিস্টেড। সো মানে অ্যাকচুয়ালি আপনি ধরেন একটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করলেন, আরও 19টা থেকে যাবে। সো এই জন্য হেপাটাইটিস সি এর বিষয়টা অনেক জটিল। প্লাস হেপাটাইটিস সি কিন্তু অনেক লেট প্রেজেন্টেশন, এটা অনেক ধীরে, মানে দেখা যাবে যে এটা লিভারকে ক্ষয় করতে করতে এমন একটা পরিস্থিতি চলে আসে যে তখন আর লিভারের কোনো কার্যক্ষমতা অবশিষ্ট থাকে না। তখনই দেখা যাচ্ছে যে হেপাটাইটিস সি এর যে সাইন সিমটম আমরা বলি বা রোগ লক্ষণ, এইগুলা প্রকাশ পায়। তো এই জন্য হেপাটাইটিস বি এর চেয়ে কিন্তু সি অনেক দেরিতে প্রকাশ পায়। তো সার্বিক দিক দিয়ে আমি যদি বলতে চাই যে MAFLD বা ফ্যাটি লিভার, এটা একদিকে যেমন মহামারী আকার ধারণ করেছে, অন্যদিকে হেপাটাইটিস সি এটা একটা নীরব ঘাতক হিসাবে আমাদের সমাজে বর্তমানে প্রকাশ পাচ্ছে। তো এটার জন্য আমাদের সরকারের তরফ থেকে আমাদের কার্যক্রম চলমান আছে। আমি যেটা অলরেডি বলেছি, আমাদের স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম, এর মধ্যে স্কুল, কলেজ, বিভিন্ন সরকারি দপ্তর, অধিদপ্তর, এখানে লিফলেট বিতরণ, সেখানে নিয়মিত সেশন, সচেতনতা সেশন, অনুষ্ঠান বা অন্য যে কোনো ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম আমাদের অফিস থেকে আয়োজন করা হয়ে থাকে। এছাড়া যে আমি অলরেডি বলেছি যে ইপিআই ভ্যাকসিনেশনের মাধ্যমে এটা হেপাটাইটিস বি এর অধীনে ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান আছে। কিন্তু ঝামেলা যেটা সেটা হচ্ছে হেপাটাইটিস সি। এটা আসলে এখনো পর্যন্ত কোনো গ্রহণযোগ্য কোনো ভ্যাকসিনও নাই,
বা এটা যেটা বললাম নীরব ঘাতক হিসাবে দেখা যাচ্ছে। অবশ্যই এটা একটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। মানে আমাদের নির্দেশনা যে কোনো প্রসিডিউর, সেটা নাক ফুটানো হোক, কান ফোড়ানো হোক, বা রেজার ইউজ করা হোক, ব্লেড ইউজ করা হোক, খুর ব্যবহার করা হোক, ইভেন ট্যাটু করা হোক, প্রত্যেকটা পার্সনের জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালাইজ এরকম পাঞ্চারিং নিডল বলেন বা ইনস্ট্রুমেন্ট বলেন, এগুলো থাকতে হবে। যদি কখনো এরকম পরিস্থিতি তৈরি হয়, যেমন কিছু ট্যাটু মেশিন আছে যেগুলোতে আসলে মানে জীবাণুনাশক ব্যবহার করে সেটা আবার অন্য শরীরে দিতে হয়। সেলুনগুলোতে আসলে যে এটা আসলে ওয়ান টাইম ইউজ করা উচিত। যে রেজার আমরা ব্যবহার করি, যে কোনটা ব্যবহার করি, সেগুলো আসলে ওয়ান টাইম ব্যবহার করতে হবে। এগুলো অবশ্যই ঝুঁকিপূর্ণ, কারণ যদি কোনো দেখা যাবে যে কোনো রোগাক্রান্ত মানুষের শরীরে যখন এটা ব্যবহার করা হবে, তার শরীরটা যখন কেটে যাবে, ওই তার ইনফেক্টেড যে ভাইরাসটা সেটা তখন ওই খুর বা ব্লেডের সংস্পর্শে আসবে। সেটা যখন অন্য সুস্থ মানুষের শরীরে এটা ব্যবহার করা হবে, তখন যদি এটা বাই চান্স অ্যাক্সিডেন্টালি কেটে যায় সে নর্মাল মানুষের, তাহলে কিন্তু তার শরীরে ভাইরাসটা ঢুকে যাবে। বয়সের মানুষের ভিতর বাড়ছে, যেমন ইয়াং বা আমরা যেটা বলি যে কি বলে তরুণ বয়সের ভিতর এই সংখ্যাটা দিন দিন কিন্তু বেড়েই যাচ্ছে। আর আমাদের যারা পুরানো জেনারেশন আছে তাদের ভিতর কিন্তু ফ্যাটি লিভারের সংখ্যা অনেক কম, কারণ তারা কিন্তু খুবই পরিশ্রমী ছিল এবং হার্ড ওয়ার্কার ছিল, যার কারণে তারা ইভেন এমনকি দেখেন এখন আগে যখন কোনোদিন এরকম পাওয়া যাইত না, যারা কায়িক পরিশ্রম করে তাদের ফ্যাটি লিভার হয় না, এটা কিন্তু নিশ্চিত যে যারা কায়িক পরিশ্রম করে তাদের ফ্যাটি লিভার। যেমন আমাদের কখনোই রিক্সাওয়ালারা এই ফ্যাটি লিভার নিয়ে আসছে এরকম আগে আমরা প্রথম দিকে দেখিনি, এখন দেখছি। কারণ হলো যে ব্যাটারি চালিত রিক্সা, তাদের কিন্তু কায়িক পরিশ্রম হচ্ছে না। তার মানে কি, এই কায়িক পরিশ্রম একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই ফ্যাটি লিভারের জন্য। তারা করছে না বলে তাদের এই ফ্যাটি লিভারে আক্রান্ত হতে হচ্ছে। বয়স ভেদে এই আক্রান্তর সংখ্যা কেমন? বয়স ভেদে যেমন দেখাচ্ছে কি যে বয়স ভেদে আক্রান্তের সংখ্যা, বাচ্চাদের তো ডেফিনেটলি বাচ্চাদের আক্রান্তের সংখ্যা কম, কারণ এখনকার বাচ্চারা মূলত ছোট বাচ্চারা যারা, তারা তো আসলে খেতেই চায় না। ম্যাক্সিমাম বাচ্চাই দেখবেন লিন অ্যান্ড থিন। আমাদের সময় যেরকম আমাদের মা বাবাদের খাবার দেওয়া লাগতো না, আমরা নিজেরাই খেয়ে নিতাম। বাচ্চাদের কিন্তু এখন জোর করে খাওয়ানো লাগে। আচ্ছা, যাই হোক, বাচ্চাদের চাইতে বড়দের মধ্যবয়সী কিংবা কিশোর বয়সী সংখ্যা আক্রান্তের সংখ্যা বেশি। যেমন ওল্ড এজে এর আক্রান্তের সংখ্যা কম, আবার একদম ছোট বয়সে আক্রান্তের সংখ্যা কম। তবে 40-এর উপরে আক্রান্তের সংখ্যা আছে যথেষ্ট, কিন্তু আমি বলছি যে 55 বা 60 এরকম বয়সে এই ফ্যাটি লিভারের আক্রান্তের সংখ্যা 40 বা তার নিচে যে যত আক্রান্ত তার চাইতে অনেক কম। 20-এর ঊর্ধ্বে যে 20 থেকে 40-এর ভিতরেই আসলে মূল সংখ্যা বা মূল বাল্ক অফ পেশেন্ট পাওয়া যাচ্ছে। ফ্যাটি লিভারের প্রাথমিক দিক দিয়ে আসলে তেমন কোনো লক্ষণই থাকে না, বলতে গেলে যে তারা আসলে টেরই পায় না। এটাকে আমরা বলি যে অ্যাসিমটোমেটিক। লিভারের ফ্যাট সাধারণত একটু বেশি জমে গেলে যে জিনিসটা হতে পারে সেটা হলো যে অল্পতে ক্লান্তি বোধটা তাদের প্রথম, অর্থাৎ টায়ার্ডনেসটা তারা প্রথমে ফিল করে যদি বুঝতে পারে। অনেকে দেখেছে এত বেশি ব্যস্ত থাকে যে তারা যে ক্লান্ত সেটাই তারা বোঝে না, কাজের ফাঁকে তারা এটা বুঝতেই পারে না যে তারা ক্লান্ত হয়ে যাচ্ছে। তার মানে আর্লি ফ্যাটিকনেস যেটা বা অল্পতে ক্লান্তিটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। 2 নম্বর হলো যে লিভারটা যাতে একটু বড় হয়ে যায়, একসময় ডান পাশের লিভারটা ভার ভার মনে হতে পারে, এই বা অনেক সময় ব্যথাও থাকতে পারে। পেটের ডান দিকে লিভারে থাকে, সেখানে ব্যথা অনুভব করতে পারে। এই অল্পতে ক্লান্তি, ক্ষুধামন্দা বা লিভারের ভার ভার অনুভব করা বা লিভারে ব্যথা হওয়া, এগুলো আসলে প্রাথমিক দিকের সমস্যা। পরবর্তীতে যে এর যে জটিলতাগুলো হচ্ছে, যে জটিলতা হয় সেটা হলো যে লিভার আস্তে আস্তে লিভারে হ্যাপাটাইটিস ডেভেলপ করতে পারে। অর্থাৎ এই ফ্যাটি লিভার এর কারণে হ্যাপাটাইটিস হয়, অর্থাৎ এটাকে আমরা স্ট্যাটো হ্যাপাটাইটিস বলি। এই স্ট্যাটো হ্যাপাটাইটিস এর কারণে লিভারের প্রদাহ হয়, এর ফলে আস্তে আস্তে লিভারটা শুকায় যেতে পারে বা লিভারে সিরোসিস ডেভেলপ করতে পারে, এবং এই সিরোসিসের পরে পরবর্তী এক সময় যে লিভার ক্যান্সার পর্যন্ত ডেভেলপ করতে পারে। এবং আমাদের দেশে কিংবা দেখা যাচ্ছে 2030 সালের পরে দেখা যাবে যে পৃথিবীতে যত এই লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে তার ভিতরে এই ফ্যাটি লিভারই হবে মূল কারণ লিভার ট্রান্সপ্লান্টের। তার মানে এই ফ্যাটি লিভারটা এত মহামারী আকারে আমাদের এই সমাজে চলে আসছে, খুব দ্রুত চলে আসছে। যেমন এখন আছে সেটা ধীরে ধীরে আরও বেশি বাড়ছে। ফ্যাটি লিভার কিন্তু চাইলে ভালোও হওয়া যায়, সুতরাং এটা সময় লাগে। যেমন দেখা যাচ্ছে কারো 6 মাস, কারো 1 বছর বা দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার হয়।
সে কারণেই মিনিমাম অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 52 সপ্তাহের চিকিৎসা তাদের লাগে, যাদের ফ্যাটি লিভারের চিকিৎসা দিতে হয়। সুতরাং এই অল্প সময়ের মাধ্যমে বলা যাবে না যে সে ভালো হয়ে যাচ্ছে। তবে বেশিরভাগ রোগী যারা আসে চিকিৎসা নিতে বা নিয়মিতভাবে চিকিৎসা নেয়, তারা কিন্তু পরবর্তীতে ফলো আপে বলে যায় আই এম ফিলিং বেটার, মানে আমি আগের চাইতে অনেক ভালো বোধ করছি।